পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। এই সময়ে যারা টিভির উল্টো দিকে বসে রয়েছেন তাদের সবাইকে প্রণাম, তাদের সবাইকে সম্মান জানাই। অনেকের কাছেই আমি নতুন না হলেও এই প্রোগ্রামে নতুন। আর দেখুন, ঘটনাচক্র এরকম, আপনি আয়লা বলুন, প্রচণ্ড ঝড় আমফান বলুন, অথবা দুর্দণ্ড প্রতাপ করোনা বলুন, অথবা গ্রীষ্মের প্রখর রোদ, শীতের হিমেল ঠান্ডার, বসন্তের প্রেমের আবহ বলুন, কখনোই আমার এই প্রোগ্রাম করা হয়নি। গত 15 বছরেই প্রথম। কাজে আমার কাছে একটা চ্যালেঞ্জ মানুষের কাছে এটা প্রমাণ করা যে অ্যাস্ট্রোলজি কোনো পার্টিকুলার বিষয়ে আলোচনা করে না, যেটা অলরেডি এই মঞ্চ থেকে প্রমাণিত। অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজার পৃথিবীর যে কোনো আপেক্ষিক তত্ত্ব, যে কোনো ভাব, যে কোনো অবস্থান, বাস্তু, সংখ্যা, নিরিখে, জ্যোতিষ বিচারে আলোচনা করতে পারে। এই যে তত্ত্ব কথা, এটাকে বাস্তবে প্রমাণ করিয়ে দেখিয়েছেন কৌশিক ডি কাশ্যপ। আপনাদের অত্যন্ত প্রিয়, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সময়, এমন একটা সময় আসে আমাদের জীবনে, একটা উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়, একটা প্যানিক পরিবেশ তৈরি হয়, একটা এনার্কি তৈরি হয়, এবং তার ডিভিডেন্ড সবাই নেওয়ার চেষ্টা করেন। দেখুন, এই প্রেক্ষিতটা কিন্তু শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার ঘরের ক্ষেত্রে নয়, বাড়ির ক্ষেত্রে নয়। দেখবেন কোনো কোনো সময় পরিস্থিতির লোক সুযোগ নিতে চায়। আমি এক্সাম্পল হিসাবে এখন এই মুহূর্তে রাজনৈতিক আবহে একেবারে তরতাজা এসআইআর প্রসঙ্গকে আপনাদের সামনে আনছি। জিজ্ঞেস করবো না এসআইআর কি, কেন করা উচিত, বা কি কাদের করা উচিত, তার জন্য ভারতের নির্বাচন কমিশন রয়েছে। আমার কৌশিকদার কাছে এটা প্রশ্ন, এই যে একটা আবহ তৈরি করা এবং তার অ্যাডভান্টেজ নেওয়া, এটা কোন কোন ক্ষেত্রে ভালো হয় মানুষের ক্ষেত্রে, আর কোন কোন ক্ষেত্রে খারাপ হয়, কোন কোন ক্ষেত্রে এটা বুমেরাং হয়, কোন কোন ক্ষেত্রে এটা মানুষকে প্রিভিলেজ দেয়, কিভাবে মানুষ তার নিজের অ্যাডভান্টেজ টাইম বা হ্যাপি টাইম বা গুড টাইম বুঝতে পারবে। আমরা সবাই কি বুঝতে পারি? আমরা সবাই কি তার থেকে অ্যাডভান্টেজ নিতে পারি, নাকি আমরা ফেলিয়ার হই? আমরা এই 4 আঙুল কপালের দোষ দিই। কি করি আমরা? আজকের দিনে দাঁড়িয়ে আমি একজন নিউজ পার্সন, অ্যাঙ্কার হিসাবে কৌশিকদার কাছে এই তথ্য রাখছি। ডেফিনেটলি কৌশিকদার জানেন যে আজ পর্যন্ত প্রদীপ করের মৃত্যু থেকে আজ পর্যন্ত 10 জন মানুষের মৃত্যু হয়েছে উত্তর থেকে দক্ষিণে। কিন্তু প্রত্যেকটা মৃত্যু একসঙ্গে 10টা মৃত্যু হয়নি। একটা মৃত্যু হয়েছে, আমরা মানুষকে শেখাতে পারিনি, বোঝাতে পারিনি। দ্বিতীয় হয়েছে, তাও মানুষকে শেখাতে পারিনি, বোঝাতে পারিনি। 10ম হয়েছে, একাদশ হবে না, কেউ বলতে পারি না। কৌশিকদা, আমরা বিপদকে অনেক সময় হাতছানি দিয়ে ডাকি, অনেক সময় পরিস্থিতির অ্যাডভান্টেজ নেই। এই যে একটা জটিল ডামাডোল তৈরি হয়েছে, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন কি থাকবে মানুষের জন্য? কারণ আমি মাস অ্যাসপেক্টের দিকে আমি বিলিভ করি কৌশিক ডি কাশ্যপ ইজ নট ফর আ ইন্ডিভিজুয়াল, নট ফর এ ম্যান, নট ফর এ ফ্যামিলি, বাট ফর অল। থ্যাংক ইউ দেবাশিসকে। সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। দেবাশিস অনেকগুলো কথা বলেছে, সুন্দর করে বলেছে, গুছিয়ে বলেছে। এসআইআর থেকে শুরু করে আপৎকালীন মৃত্যুর কথা অবধি তুলেছে, সব কিছুই শুনেছেন, বুঝেছেন, সব প্রশ্ন ছুড়েছে, শেষে নিজেই উত্তর দিয়ে দিয়েছে। একটু যদি রিওয়াইন্ড করেন, ইউটিউবে গিয়ে যখন অনুষ্ঠানটা শেষ হবে শুনবেন, নিজেই উত্তর দিয়ে দিয়েছে। কিরকম? যে আমরা কোন পরিস্থিতির শিকার হব, মোটামুটি এরকমই কথাটা বলেছে। সেটা আমরাই অনেকটা ঠিক করে নিই। দেবাশিসের প্রশ্নের, সব প্রশ্নের উত্তর পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা যখনই কোনো কিছু রিয়াকশন দিচ্ছি, সবটাই বুঝতে হবে যে আপনার আমার মধ্যে ছোট বয়স থেকে আজকে যে যে বয়স ক্রমে আছি, তার মধ্যে আমাদের যে গঠন হয়েছে, আমরা যে ছোট থেকে বড় হয়ে আজকে দেবাশিস, আমি, আপনারা ওই প্রান্তে যাদের আমরা দেখতে পাচ্ছি না, প্রত্যেকটা বয়সের মানুষ, মোটামুটি যারা বয়স্ক, সকলেই একটা পরিবেশ পরিমণ্ডলে গঠন হয়েছে। সেইখানে গলতটা দেবাশিস যেটা বলতে চেষ্টা করেছে যে আমরা
কেউ পরিবেশ পরিস্থিতি তৈরি করে সেই পরিবেশের সুযোগ নিচ্ছে, কেউ ওই পরিবেশের শিকার হয়ে যাচ্ছে। এটাই তো একদম প্রতিবাদ্য বিষয়। এই একদম পরিবেশ পরিস্থিতির আমি তুমি দেবাশিস তখনই শিকার হই যখন আমি তুমি সেই পরিবেশ পরিস্থিতির ভাইব্রেশনে ভাইব্রেট করি। তার জন্য অর্থাৎ আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আমাদের ভীত, সন্ত্রস্ত, অসফল, আমার দ্বারা তোর দ্বারা কিচ্ছুটি হবে না, সবাই পারে তুই পারিস না, তুই এত বোকা বোকা কেন, তোকে সবাই ঠকিয়ে চলে যায়, তুই স্কুলে সব সময় মার খেয়ে আসিস। নর্মাল। দেবাশিসও দুদিন বাদে বলবে হয়তো তার সন্তানাদি হয়েছে, হয়নি, হলে এটাই শেখাবে। না শেখাতে যাতে হয় তার জন্য আমি নিইনি। এটা তো হচ্ছে কর্তব্য থেকে পালিয়ে যাওয়া, এটা হচ্ছে কর্তব্য থেকে পালিয়ে যাওয়া। সুতরাং সেটা আলাদা ব্যাপার, পার্সোনাল ম্যাটার, কিন্তু এটা কর্তব্য থেকে পলায়ন প্রবৃত্তি। বিভিন্ন কারণ আদার্স থাকতে পারে, কর্তব্য থেকে পালানো যায় না। সুতরাং স্বামীজি কিংবা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বিবাহিত হয়েও তাদের সন্তান ছিল না মায়ের বা ঠাকুরের, কিংবা স্বামীজি বিবাহই করেননি, তা বলে তারা কর্তব্য থেকে পালাননি। শত সহস্র কোটি সন্তান তাদের সমগ্র বিশ্বে চিরকালীনভাবে তারা কিন্তু পালন করেছেন, বড় করেছেন, এবং তাদের প্রকৃত যে পজিটিভ ভাইব্রেশনটা দেওয়ার চেষ্টা করেছেন, আজও করেন তাদের কথাবার্তায়, কারণ তারা এখানেও আছেন। খালি সেটা ফিলিংসের ব্যাপার। এসআইআর হোক কিংবা করোনা, আমি মরে যাব, এটা আমার নেই, সুতরাং আমি আর পারবো না, আমি দেশান্তরে আমাকে পাঠিয়ে দেবে, এইগুলো তারাই গ্র্যাব করছে যাদের মধ্যে নেগেটিভ ভাইবসটাই আছে। সব সময় দেখবেন, আগের দিনও কথা বলতে গিয়ে আপনাদের বলছিলাম, আমি আর সুবর্ণাদি যখন অনুষ্ঠান করছিলাম, সাধারণভাবে যে মানুষটা ভাবে আমি বড় দুঃখী, আমি বড় গরিব, আমার আর বড়লোক হওয়া হলো না, আমার জীবনে কোনো সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি নেই, সেই মানুষগুলো সাধারণভাবে যারা প্রকৃত দুঃখী, সর্বদা দুঃখ বেচে, যারা প্রকৃতপক্ষে গরিব, সর্বাঙ্গিকেই গরিব, সেই মানুষগুলো সংস্পর্শে থাকতেই ভালোবাসে। আর যে মানুষটার পকেটে পয়সা নেই, যাকে আমরা গরিব ভাবি, কিন্তু তার মননটা খুব ধনী, সেভাবে আমাকে একদিন নিজের যা কোয়ালিটিস আছে, যা এবিলিটিস আছে, সেটাকে আরও বৃদ্ধি করে এমন মানুষের সংস্পর্শে যেতে হবে, এমন কিছু আরও জানতে হবে, শিখতে হবে এবং করতে হবে, যাতে আমিও একদিন ওই মানুষটার সমান সমান হই। সেটা সেই মানুষটার মতোই হতে হবে তা না। কিশোর কুমারকে দেখে প্রচুর প্রচুর মানে হাজার হাজার মানুষ গায়ক হতো। যারা কিশোর কুমারের মতো গান গেয়ে পাড়ার মাচা ফাংশন মাতাতো, তাদেরও আমরা খুব অনুষ্ঠান শুনতাম, কিন্তু তারা কেউ কিশোর কুমার হতে পারল না। কিছু দু চারজন শিল্পী, কুমার শানু হতে পারে, অভিজিৎ দা হতে পারেন, এরকম গুটিকতক শিল্পী কিশোর কুমারকে আইডল করে কিশোর কুমারের গান গেয়েই কিন্তু বড় হয়েছেন, তারা তাদের জীবন পালন করছিলেন। কিন্তু কিশোর কুমার আলটিমেট জায়গায় গিয়ে কিশোর কুমার আর হতে চাইনি, তখন আমি অভিজিৎ হতে চেয়েছি, তখন আমি কিশোর কুমার হতে চাইছি, সেই জন্য তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছেন। আর যারা কিশোর কুমার দ্বিতীয় কিশোর কুমার হতে গেছেন, তারা পারেননি। সুতরাং কিশোর কুমারকে দেখে আমি কিশোর কুমারের মতো গায়কী নিয়ে গান গাইতে চেষ্টা করতেই পারি, সেটা কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমার বড় হওয়ার ইচ্ছা আছে, তাগিদ আছে। কিন্তু আমি যখন সেই সুযোগটা আসলো, তখন আমি কিন্তু কিশোর কুমার দ্বিতীয় হতে পারবো না, তখন আমাকে কুমার শানু হতে হবে, তখন আমাকে অভিজিৎ হতে হবে। এইটা যারা পেরেছে তারা জীবনে সফল হয়েছে। যার ফলে এসআইআর হোক, করোনা হোক, কিংবা অন্য কোনো নেগেটিভিটি হোক, কারণ যেহেতু একটা হাফ অ্যাডমিনিস্ট্রেটিভ হাফ পলিটিক্যাল কথা দেবাশিস তুলেছে, আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাটা এমন একটা খিচুড়ি মার্কা গণতান্ত্রিক ব্যবস্থা,
যেখানে প্রকৃত যে জ্ঞান, প্রকৃত যে পজিটিভ ভাইবস, সেটা অ্যাকচুয়ালি আমরা আমাদের স্বাধীন ভারতের বয়স ৭৮ পেরিয়ে ৭৯তম স্বাধীনতা দিবস আমরা পালন করে এখন আমাদের ৭৮+ বয়স, কিন্তু প্রকৃত শিক্ষা কিন্তু ভারতবাসী পাইনি এখনো। কেন বলছেন এটা? পাইনি তো, পাইনি বলেই আমরা ফার্স্ট যেটা মানি না, আমরা সব থেকে উচ্ছৃঙ্খল হলে ভাবে আমার ক্রেডিট। আমরা শৃঙ্খলা মানি না, আমরা ন্যায়নিষ্ঠ থাকতে ভালোবাসি না। সব থেকে আমিও স্কুলে দুষ্টুমি করেছি, আমি যখন স্কুটার নিয়ে যাই, বাইক নিয়ে যাই, গাড়ি নিয়ে যাই, টুক করে একটা রেড সিগনালে পুলিশ যদি না দেখে বা ক্যামেরা যদি না থাকে, ফাট করে পালিয়ে যেতে দেখবে কি একটা অপার সুখ। মানে এটাকে আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট ছোটবেলা থেকে পুট করা হয়েছে। কেন? নিয়ম ভাঙার খেলা। নিয়ম ভাঙার খেলা, যে এটাতেই বোধহয় ক্রেডিট। কিন্তু ওই নিয়ম ভাঙার খেলাটা আমাদের সেল টু সেলে দেবাশিস ঢুকে আছে, এই হেডকোয়ার্টারে না, কারণ প্রত্যেকটা সেলের মধ্যে একটা করে ব্রেন আছে। আচ্ছা কৌশিকদা, বাবার এই প্রবৃত্তি থেকে সন্তানের কি এই প্রবৃত্তি হতে পারে? ধরুন পুরো পরিবেশে, নট বাবার। আচ্ছা, জিনগত ক্রোমোজোমাল এফেক্ট তো 100বার আছে। পরিবেশ পরিস্থিতি থেকে আজকের দিনের বাচ্চাদের আমরা বলি বড় তারা সেলফিশ হচ্ছে, দোষ তাদের। সব সংসার 10/10 এসে গেছে। একটা ডিমকে 3 টুকরো করে খুঁড়তুতো জাটতুতো কিংবা আমার বাবার ভাইটাও খাচ্ছে না। তারা তো শেয়ার করাটাই শিখছে না ছোটবেলা থেকে। তারা জানে আমাকেই পেতে হবে, এটা আমার 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 আমার। এই প্রবৃত্তিটাই তাকে সামগ্রিকভাবে লোভী করছে ভবিষ্যতে গিয়ে। রাজনীতিকদের ক্ষেত্রেও কি তাই? আমাকে আসনটা পেতেই হবে, আমি কিছুতেই এটা ছাড়বো না, এবং তার জন্য আমাকে যা খুশি বাইনারি সেট করতে। তার কারণ ওই যে বললাম, আমার দেশের ওভারঅল শিক্ষাগত কাঠামোয় আমরা এখনো প্রচুর পিছিয়ে আছি, যার ফলে রাজনীতিকরা, যে মানুষটাই করুন, তিনি রাজনীতি করেন, অবশ্যই কোনো সিট চাইতেই পারেন, এটা তার ন্যাচারাল অধিকার। কিন্তু সে জনগণের ভালো না করে জনগণের নেগেটিভটাকে সে খুঁচিয়ে দেবে, তাকে আরো ভীত করবে, সন্ত্রস্ত করবে। তার ভালোবাসা পেয়ে সে কিন্তু চেয়ার দখল করতে চাইছে না, তাকে ভীত করে তার দলে রাখতে চাইছে। ফারাকটা এখানে। দেশ তখনই এগোবে যখন প্রত্যেকটা মানুষ ভালোবেসে যে কোনো রাজনেতা, যে কোনো রাজনৈতিক দলকে যতদিন রাখবো ভাববে ভালোবেসে রাখবে। কারণ সেই দলের থেকেও তারা নিজেদের উন্নতি করতে পারছে। নিজেদের মিন্স খালি পকেটের উন্নতি না, সামগ্রিক উন্নতি। যার ফলে সাধারণভাবে আমরা পশ্চিমবঙ্গ এবং সব রাজ্যে, প্রায় আমার দেশেও একটা কথা শুনি যে ভর্তুকি আর উন্নয়ন দুটো শব্দ ব্যবহার হয়। মানুষকে যে বেনিফিটগুলো দেয় সরকার, দুটো শব্দ, একটা ফ্রিভিস, একটা ওয়েলফেয়ার। দুটো শব্দ দেবাশিসরা প্রচুর আলাপ আলোচনা করে, কিন্তু ওয়েলফেয়ার কখনো ফ্রিভিস নয়। ভর্তুকি অবশ্যই দেখতে হবে যে কোন ভর্তুকিটা আলটিমেট একটা মানুষের না, বৃহৎ পরিসরের উন্নতি করছে, তাহলে সেটা ওয়েলফেয়ার। আর কখন দেখতে হবে আমার দেবাশিস আপনার করের টাকায় কোনো সরকার কেবল ওই চেয়ারটায় বসে আছে বলে তারা যথেচ্ছার করছে নিজেদের সম্পত্তি মনে করে জনগণের করের টাকাটাকে, সেটা ভর্তুকি, সেটা নেগেটিভলি যাচ্ছে। সেটা পারচেস করছি আমরা মানুষকে। অ্যাকচুয়ালি পারচেস করছি কি, এই পয়সাটা দিচ্ছি, এই জিনিসটা তোমাকে দিচ্ছি, আমাকে যদি ভোট না দাও বা আমাকে যদি মান্যতা না দাও তাহলে কিন্তু এটা পাবে না। আর ওই মানুষটা কেন ভাবছে যে সত্যিই তো এনাকে না রাখলে আমরা এটা পাবো না, এই সরকার না থাকলে আমি এটা পাবো না? কেন হয় দেবাশিস জানো? ওই যে পরিবার থেকে আমরা মাইন্ডসেট, কারণ ছোটবেলা থেকে শিখে এসছি আমরা দরিদ্র, আমার ভালো কিছু হবে না, আমার দ্বারা এইটুকুনি সম্ভব। ওই মাইন্ডসেট আমাকে ওখানে স্টাক করে রেখেছে। এটা তোমার আমার থেকে হয়তো ভালো বোঝে রাজনৈতিক দল আর নেতারা, তুমিও আমিও কম বুঝি তা না,
রাজনৈতিক ঝান্ডা নেই আর পেছনে ফান্ড নেই, তাই না তো তুমিও আমিও একটা রাজনৈতিক দল করে ফেলতে পারি। কিন্তু কৌশিকদা, আপনি তো অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ এবং সংখ্যা তত্ত্ববিদ। একদম। এই যে সংখ্যা তত্ত্ব এবং জ্যোতিষের বিচারে আমরা কি, আচ্ছা আমি একটা ছোট প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। সেটা হচ্ছে করোনা কাল থেকে শুরু করে সব কিছু বললে গত সিটিভিএন এর বুকে 13 বছরের অনুষ্ঠানে দেবাশিসের সাথে আমার এই প্রথম একসাথে বসে আপনাদের সামনে এসে বকবক করা। কিন্তু অফ স্ক্রিন আমরা বহুবার কথা বলেছি। সে তো সারা জীবন গল্প আড্ডা করেছি। হ্যাঁ, গল্প আড্ডা, সে তো, কিন্তু জ্যোতিষ অনুষ্ঠান করিনি। জ্যোতিষ অনুষ্ঠান। কিন্তু আজকে দেবাশিস সেই সুযোগটা পেলো, বলা ভালো, আমিও পেলাম দেবাশিসকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান করার। এর আগেও সুবর্ণাদি কোনো কারণে হয়তো অ্যাবসেন্ট থেকেছে, অন্য কেউ অনুষ্ঠান করেছে। যাই হোক, আমার সৌভাগ্য হয়নি দেবাশিসকে সঙ্গে নিয়ে আপনাদের সামনে কৃতার্থ হলাম। আমি জীবনে দেবাশিস একটা জিনিসকে খুব মান্যতা দিই, সেটা হচ্ছে সিচুয়েশন সবসময় উইন উইন হতে হয়। কৃতার্থ কেউ কারুর কাছে আমরা নই। না, একটা জিনিস ঠিক যে মানে, কিন্তু দেবাশিস আজকে অনুষ্ঠানটা করলো, মানে সুযোগ পেলো, কর্তৃপক্ষ দিয়েছে, তাই দেবাশিস আর আমি জুটিয়ে গল্প করছি আপনাদের সামনে। আপনাদের মনে হচ্ছে জ্যোতিষ নিয়ে আলোচনা, এগুলো কি হচ্ছে? অ্যাকচুয়ালি এইগুলো জ্যোতিষই হচ্ছে। তার কারণ অল অ্যাবাউট ভাইব্রেশন। জ্যোতিষশাস্ত্রে গ্রহ নক্ষত্র কত কত হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে আছে, তাহলে আপনাকে আমাকে কি করে সেটা এফেক্ট করছে। দেবাশিস আরেকটা কথাও বলেছে, প্রায় আমার মুখে আপনারা কথাটা শোনেন, যে সবই বোধহয় কপালের দোষ। অ্যাকচুয়ালি দেবাশিস, কপালটা কোথায় আছে? তোমার আমার এই ভুরুর ওপরে 4টে আঙুল। ছোটবেলায় শেখানো হয়েছিল এটা কপাল, তাই যদি আমার টাকটাকে শেখানো হতো, তুমি আমি দুজনেই বলতাম এটা কপাল। মানে আমাদের একটা শিক্ষা, ওই ছোটবেলা থেকে এটাই বলা হয়েছে কপাল, তাই এটা কপাল, দিস ইজ ফোরহেড। আচ্ছা, তাই না? এটার সঙ্গে হঠাৎ করে ডেস্টিনির যোগ। অ্যাকচুয়ালি ডেস্টিনির যোগ তোমার আমার পুরো শরীরটার সাথে, বাহ্যিক আভ্যন্তরীণ। কপাল বলে কিছু নেই, পুরোটাই সিস্টেম, হয় পজিটিভ নয় নেগেটিভ। আচ্ছা কৌশিক দা, অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন মানুষকে রিফর্ম করতে পারে? আমরা রিফর্মই তো করে, রিফর্মই করে, আর কিচ্ছু করে না। কিরকম ভাবে রিফর্মই করে? তুমি আজকে এলে, তোমাকে সাল বলতে হবে না, তুমি যদি তোমার জন্মদিনটা সবার সাথে শেয়ার করো, অনলি জন্মদিন 11th of July। আরেকবার বলো। 11th of July। 11th of July মানে 11/7। এই আজকের ডেট কত রে? আজকে বলো বলো, ওখান থেকে বলো না, জোরে। 7ই কি? 7 11/7। 7/11। আর দেবাশিস জন্মেছে কবে? 11/7। 11/7 যোগ করলে একই আসবে। 11/7 দেবাশিস জন্মেছে, আজকে 7/11। দিস ইজ কল্ড ভাইব্রেশন। আচ্ছা, ওয়াই ইউ আর গেটিং স্কোপ আজকে এই চেয়ারটায় অলংকৃত করার। আচ্ছা, দিস ইজ দ্য ভাইব্রেশন। তার মানে তুমি 11 তারিখ, আবার জুলাইয়ের 11 তারিখ না, কেন জুলাইয়ের 11 তারিখ? আজকে 7 সংখ্যার ডেট, নভেম্বর মাসে স্করপিও সানসাইন ওয়াটারি সাইন, 7 নাম্বার। 7 হচ্ছে 2 এর শ্যাডো নাম্বার ইন নিউমেরোলজি। ইউ আর বর্ন আন্ডার 11/7। 11 মিনস 1 + 1 2। চন্দ্রের সংখ্যা। চন্দ্রের সংখ্যাকে অলওয়েজ রুল করে 2 আর 7। নেপচুনের নাম্বারও তার সঙ্গে 7 হচ্ছে নেপচুনের নাম্বার। নো রাহু কিন্তু ইন নিউমেরোলজি। এসব বকবাস। SIR এ লোক মরে যাচ্ছে, মানে আমার এইগুলো শুনতে শুনতে দেবাশিসের মুখে এবং টিভি পর্দায় চোখ রাখলে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছিল ডেঙ্গু হলে ডেঙ্গু লেখা যাবে না, করোনার সময় লোক মারা গেলে কোমরবিডিটি লিখতে হবে, আর SIR এর লোক হার্ট ফেল করলে SIR বলতে হবে। আজকেই হয়েছে, মানে হার্ট ফেল করেছে, SIR মানে বলতে হবে আর কি। ঠিক ঠিক, একদম রাইট। করোনার সময় করোনা লেখা যাবে না, কোমরবিডিটি বলতে হবে, তখন বলতে হবে হার্টের রোগ। আর আজকে বা গতকাল বা গত পরশু বা গত তরশু যে মানুষগুলো পরলোক গমন করছে, তাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয়তো ছিল, তিনি এত বেশি নেগেটিভ ছিলেন, হয়তো বা এই শেয়ারের কথাই ভেবেছেন, ভেবে আর হৃদয়টাকে চালনা করতে পারেননি, বন্ধ হয়ে করে ফেলেছেন, কারণ তার ভাবনা স্তর এত লো ভাইব্রেশনে ছিল। আচ্ছা, তার থেকে বয়স্কা মা হয়তো বাড়িতে বেঁচে আছেন, কিন্তু মানুষটা মারা গেলেন কেন? কেন? ওই তার কারণ লো ভাইব্রেশন। লো ভাইব্রেশন, নেগেটিভ ভাবনা ছোটবেলা থেকে দেওয়া হয়েছে ওই মানুষটিকে। আচ্ছা,
যার ফলে করোনায় লোক মারা গেলে লিখতে হবে কোমরবিডিটি, আর এখন লোক মারা গেলে এসআইআরের জন্য মৃত্যু। মানে এর থেকে কি বলবো, জগা খিচুড়ি একটা সমাজে আমরা বোধহয় কি জানি, মানে ইটস কোয়াইট আ ডার্টি পারসেপশন, ইটস কোয়াইট আ ডার্টি পারসেপশন। মানে ডার্টির থেকেও কোনো শব্দ আমার এই মুহূর্তে মাথায় আসছে। টিভিতে আমরা রয়েছি তো, আমরা এর থেকে না, বাজে এর শব্দ থেকে মানে ডার্টির থেকেও ইংরাজি ব্যাকরণগতভাবে আর কোনো শব্দ আমার এই মুহূর্তে মাথায় আসছে না। কারণ বাংলা মিডিয়াম স্কুল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরাজি ছিল তো রামকৃষ্ণ মিশনে, যার ফলে এক্ষুনি মাথায় আসছে না, তাহলে হয়তো বলে দিতাম। একদম তাই। কিন্তু বিষয়টা এরকম দেবাশিস, যেহেতু তুমি 11 তারিখ জন্মছ, 2 সংখ্যা 27 বাই ডিফল্ট রুল করে। আজকে 7/11, আরেকটা ওয়াটারি সাইন স্করপিও। তুমি জন্মেছ ক্যান্সারে, ইংরাজি জল তো জলকেই টানে, ক্যান্সারও জল, স্করপিও বর্তমান সময়টাও নিউমেরিক্যালি সানসাইন ওয়াইজ চলছে, স্করপিও জল। সেই জন্য দেবাশিস ওই চেয়ারে, প্রমাণ হয়ে গেল। মানে এটাই হচ্ছে সংখ্যাতত্ত্ব। আরে এর নামই সংখ্যা সত্যের ভাইব্রেশন। এটা লাইভ প্রমাণিত হলো আর কি, কৌশিক ডিকার সব লাইভ প্রমাণই দেয়। আচ্ছা, কিছু ঘটে গেলে কাগজ নিয়ে এসে বলে না কৌশিক ডিকার সব লাইভ প্রমাণ। সেই জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম থামিয়ে। যাই হোক, সবাই জেনে ফেললেন দেবাশিসকে এরপরে 11 জুলাই একটা করে টফি পাঠাবেন, কিন্তু বড় ভালো ছেলে। ঠিক আছে, কেউ আছে বোধহয় ফোনে, আমরা নিয়ে নেবো। কেউ আছেন ফোনে? হ্যালো, কে আছেন? অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি, ছি ছি ছি। হ্যাঁ, সরি। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি কলকাতা বেহালা থেকে বলছি। বেহালাতে কার সম্পর্কে জানবেন? ছেলের সম্পর্কে। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 14/7/1994। 14/7/94। টাইম বলুন। 5:30 বিকেল, 5:29 বিকেল। 5:29 PM বিকেলবেলা। জন্মস্থান? এই কলকাতা। আচ্ছা, এই যে এই ধরনের কথাবার্তাগুলো যে আমরা বলি, কৌশিকদা বলেন, ভালো লাগে এগুলো শুনতে? আর ভালো না লাগলেও শুনতে হবে, জিজ্ঞাসা করে কোন লাইন পেয়ে গেছে। কি ছেলের নাম কি যেন বললেন? সুশোভন ভুঁইয়া। সুশোভন। কি বার ছিল সুশোভনের জন্মবার? বৃহস্পতিবার। ধনু লগ্ন, কন্যা রাশি দেখা যাচ্ছে। সুশোভন আছে কোথায় এখন? এখন বাড়িতেই আছে। কেন, চাকরি বাকরি করছে না? না। কেন? এটাই তো চিন্তা। কেন, কি চিন্তা? ওই চাকরি বাকরি করতে চাইছে না। কি করতে চাইছো? কি করতে চাইছে সেটাও বুঝে উঠতে পারছি না। সেটা বুঝে উঠতে না পারার মতো তো জন্মছক দেখতে পাচ্ছি না। এই বাবা কি করেছে, পড়াশোনা কি করেছে? পড়াশোনা ওই বিই করেছে, ট্রিপল ই ইলেকট্রনিক। হ্যাঁ, বুঝতে পেরেছি, ট্রিপল ই করেছে, ভেরি গুড। ইমিডিয়েট দৌড় মারতে বলুন রাজ্যের বাইরে। থার্ড হাউসে শনি স্বক্ষেত্রস্থ, সপ্তমে রবি বুধ বসে আছে, বুধ স্বক্ষেত্রস্থ ভদ্রক মহাপুরুষ রাজ্য করেছে, দশমে চন্দ্র বসে আছে, একাদশস্থ। আরে সুপার হরোস্কোপ। কি করছে কলকাতায় বসেও? ট্রিপল ই করেছে, এতে ইলেকট্রনিক্স নিয়ে করেছে, ভেরি গুড হরোস্কোপ, দুর্ধর্ষ, ফাটাফাটি সময় চলছে। কি করছে? অ্যাপ্লিকেশন করতে চায় না, কোনো চাকরিতে ওর মন বসাচ্ছে না, বিয়ে শাদী করবে না, এইসব নানা। না, বিয়ে শাদী না করলে নাও করতে পারে, রতন টাটাও বিয়ে করেননি, তাতে কিছু যায় আসে না। কিন্তু চাকরি বাকরি রোজগার পাতির জন্য এই হরোস্কোপটা সুপার। আপনি ওকে বাড়ি থেকে যে করে হোক বিতরণ করুন, মানে পাঠান ঠেলে, মানে বাড়ির বাইরে গেলেই ওর ডেভেলপমেন্ট। দুর্দান্ত। ওর যত দূরে যাবে তত ওর ভাগ্যের উন্নতি। ভাগ্যবতী সপ্তমপতি সপ্তমে বসে আছে, এক্সিলেন্ট জন্মছক, এক্সিলেন্ট। একটু বাবা বাছা করা কম করুন, ওকে একটু ঠেলা মারুন, সঠিকভাবে চলতে বলুন। দুর্দান্ত সময় চলছে, ফাটাফাটি রেজাল্ট পাবে। অসাধারণ, অসাধারণ প্রেডিকশন। এই মনের জোরটা নিয়ে আমি আশা করব যে ও আগামী সময় যখন ফোন করবেন টিভিতে, তখন ডেফিনেটলি ও কিছু না কিছু একটা করবে এবং ওর ক্ষেত্রে ভালো হবে। কৌশিকদা, আজকে তো আর হাতে সময় নেই, শেষ করতে হবে। কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল যে মানুষের এই যে লোয়ার ভাইব্রেশন, এটাকে আপলিফট করতে গেলে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো অ্যানালিসিস আছে কিনা? মঙ্গলবার দিন, মঙ্গলবার পরের অবশ্যই অনুষ্ঠানে এই নিয়ে আমরা আপনাদের আলোচনায় কৌশিকদা অবশ্যই বিস্তৃত ব্যাখ্যা করে দেবেন। একদম একদম। এখানে শেষ করব আজকের অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ কৌশিকদাকে। নমস্কার সবাইকে।